কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? তোমাদের জন্য আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন ইন্টারেস্টিং টপিক আমরা আজকে নিয়ে এসেছি। সেটা হলো জারণ এবং বিজারণ। তোমাদের অনেকেরই ফিজিক্যাল সায়েন্সের জারণ এবং বিজারণ সম্পর্কে অনেকেরই নানা রকমের ভুল ধারণা এবং অনেক ডাউটস থেকে থাকে। আজকে আমরা এই ভিডিওর শেষে কিন্তু সম্পূর্ণরূপে সেই তোমাদের ডাউটসগুলোকে এবং নানা রকমের যে ভুল ধারণাগুলোকে টোটালি ক্লিয়ার করব এবং তোমাদের এই ভিডিওর শেষে জারণ বিজারণ সম্পর্কে একটা সম্পূর্ণ ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক জারণ বিজারণ সম্পর্কে একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ ক্লাস। জারণ মানে একটা যে কোনো মৌলের সঙ্গে বা যে কোনো যৌগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন অপসারিত হয় বা ইলেকট্রন অপসারিত হয় তখন তাকে আমরা বলি জারণ। অপরদিকে বিজারণের মধ্যে যদি অক্সিজেন অপসারিত হয় বা হাইড্রোজেন যুক্ত হয় বা ইলেকট্রন যুক্ত হয় তখন তাকে আমরা বলি বিজারণ। তাহলে দেখে নেওয়া যাক, এগুলো আমরা একটা সুন্দর বোর্ড ওয়ার্কের মাধ্যমে এটাকে আমরা তোমাদের কাছে তুলে ধরব। জারণ মানে আমরা তিনটে ভাবে জারণের সংজ্ঞা দিতে পারি। কিভাবে জারণের সংজ্ঞা দিতে পারি? একটা হচ্ছে কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া। জারণের সংজ্ঞা আরেক রকমভাবে দেওয়া যায়, কোনো মৌল বা যৌগ থেকে ইলেকট্রন অপসারিত হওয়া। আরেক রকমভাবেও জারণের সংজ্ঞা দেওয়া যেতে পারে, কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হওয়া। তাহলে এই তিন রকমভাবে আমরা কিন্তু জারণের সংজ্ঞা দিতে পারি। আইদার অক্সিজেন যুক্ত হওয়া, অথবা ইলেকট্রন অপসারিত হওয়া, বা হাইড্রোজেন অপসারিত হওয়া। তাহলে যদি এগুলোর আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং সেই জিনিসটাকে নিজের মনে রাখতে অনেক তোমাদের সুবিধা হবে। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন মনে করো আমরা একটা বিক্রিয়া যদি লিখি, যে বিক্রিয়াটা একটা কপার সালফেট জলীয় দ্রবণে, কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণে যদি আমরা পেরেক ডুবিয়ে রাখি তাহলে আমরা দেখতে পাই পেরেকের উপরে ধাতব কপারের আস্তরণ পড়ে এবং FeSO4 লবণ উৎপন্ন হয়। তাহলে আমরা বললাম যে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা একটা পেরেক ডুবিয়ে রাখি তাহলে পেরেকটার উপরে অনেক সময় একটা বাদামি আস্তরণ পড়ে। সেটা কিসের আস্তরণ? কপারের। তাহলে এক্ষেত্রে কি জারিত হচ্ছে বা কি বিজারিত হচ্ছে? দেখো কপার সালফেটের মধ্যে কিভাবে কপার আছে, Cu2+ আর SO4 2-, আর এখানে Feর যোজ্যতা হলো কত? Feর যোজ্যতা এখানে 0, কিন্তু এখানে Fe হয়ে গেছে Fe2+ আর SO4 2-, আর কপার হয়ে গেছে এখানে কপারের যোজ্যতা 0। তাহলে এখানে ধাতব কপার Cu2+ থেকে ধাতব কপার কিসে পরিণত হয়েছে? Cu0। এখানে কিউপ্রিক যে আয়ন, সেই কিউপ্রিক আয়ন থেকে এখানে কপারে পরিণত হয়েছে। তাহলে এখানে কিউপ্রিক আয়ন Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে বিজারিত হয়েছে। ইলেকট্রন গ্রহণ, তাই এটা বিজারিত হয়েছে।
আর উল্টো দিকে যদি আমরা দেখি আয়রন, যেটা এই দুটো ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করে Fe2+ বা ফেরাস আয়নে পরিণত হয়েছে। Fe সে দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ মানে ফেরাস এবং দুটো ইলেকট্রন বর্জন করলেও তাহলে এইখানে আমরা লোহাটা বলতে পারি জারিত হয়েছে। তাহলে এখানে আমরা কি উদাহরণ দেখলাম না, এখানে আমরা দেখলাম কিভাবে ইলেকট্রন যুক্ত হওয়া বা কিভাবে ইলেকট্রন মুক্ত হওয়া তার মাধ্যমে জারণ বিজারণ ঘটে থাকে। আমরা যদি আরও কিছু উদাহরণ লিখি, যেমন মনে করো পারদের ক্ষেত্রে দুটো তার আয়নিত অবস্থা হতে পারে, একটা Hg2+ আর একটা হতে পারে Hg শুধু 2+। তাহলে Hg2+ আর Hg2+, তাহলে এটা হলো মার্কিউরাস আর এইটা হলো মার্কিউরিক। মার্কিউরিকটা জারিত অবস্থা, মার্কিউরাসটা কম্পারেটিভলি বিজারিত অবস্থা। তাহলে এইখান থেকে যদি মার্কিউরাস থেকে মার্কিউরিকে যেতে হয় তাহলে ইলেকট্রন বর্জন করতে হবে। একই রকমভাবে যদি মার্কিউরিক থেকে মার্কিউরাসে যেতে হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করতে হবে। এবার আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দেখে নিই তাহলে কীরকম হবে, তাহলে সেটা ভালো মতো বুঝতে পারবো। আরেকটা আমরা বিক্রিয়া যদি দেখি, Zn প্লাস H2SO4 তৈরি হয় ZnSO4 প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্কের যোজ্যতা 0, কিন্তু এখানে জিঙ্কের যোজ্যতা হয়ে যাচ্ছে 2+ আর SO4 2-। তাহলে এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ পরিণত হচ্ছে, তাহলে এখানে কিন্তু জিঙ্ক জারিত হচ্ছে। একই রকমভাবে এখানে আমরা জারণের আরেকটা উদাহরণ দেখতে পেলাম। এবার যদি আমরা বিজারণের কিছু উদাহরণ দেখি তাহলে বিজারণের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলেও সেটাকে আমরা বিজারণ বলতে পারি, যদি আমরা ইলেকট্রন যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা সেটাকে বিজারণ বলতে পারি। আমরা জারণের আরও কয়েকটা উদাহরণ দেখে নেব, তারপর আমরা বিজারণের উদাহরণের দিকে যাব। জারণের আরও কিছু উদাহরণের মধ্যে যেমন সালফার ডাই অক্সাইডকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে জারিত করি তাহলে সেটা সালফার ট্রাই অক্সাইডে উৎপন্ন হয়, এটা অক্সিজেনে যুক্ত হওয়া জারণ। একই রকমভাবে Fe2O3 সঙ্গে যদি আমরা কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করাই তাহলে Fe এবং CO2 উৎপন্ন হয়। এখানে দেখো কার্বন মনোক্সাইডটা কার্বন ডাই অক্সাইডে জারিত হয়েছে আর এখানে সালফার ডাই অক্সাইডটাও সালফার ট্রাই অক্সাইডে জারিত হয়েছে। এটা ইলেকট্রন দিয়ে, এটা অক্সিজেন দিয়ে আমরা দেখালাম যে অক্সিজেন যুক্ত হওয়া মানে কিভাবে আমরা জারণটা বলতে পারি। এবার যদি আমরা কয়েকটা বিজারণের উদাহরণ দেখি, যদি বিজারণের কয়েকটা আমরা উদাহরণ দেখি তাহলে সেক্ষেত্রে হবে মনে করো কিউপ্রিক Cu2+, সে দুটো ইলেকট্রন, প্রথমে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে Q+ আয়নে পরিণত হলো Cu+, তাহলে ইলেকট্রন গ্রহণ হলো, এটাও বিজারণ। আবার মনে করো Q+ আয়ন আরও একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে ধাতব কপারে পরিণত হলো, এটাও কিন্তু একটা বিজারণ। উভয় ক্ষেত্রেই এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাই এটা একটা বিজারণের উদাহরণ হবে। এবার এই জারণ বিজারণের সাথে জারক বিজারক পদার্থ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে।
মনে রাখবে যেই পদার্থ, তাহলে নেক্সট আমরা যেটা বলছি যে জারক পদার্থ আর একটা হলো বিজারক পদার্থ। জারক পদার্থ মানে যে অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। জারক পদার্থ হলো যে অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। আর বিজারক পদার্থ মানে যে অন্য পদার্থকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। নিজে জারিত হয়। জারক এবং বিজারক পদার্থ অন্যকে কি করছে সেটা এখানে ইম্পর্টেন্ট, নিজে কি হচ্ছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। যে জারক পদার্থ অন্যকে জারিত করে এবং বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে। আমরা বিজারণের ক্ষেত্রে কি কি সংজ্ঞা হবে সেটা লেখা হয়নি। বিজারণের ক্ষেত্রে এক্স্যাক্টলি জারণের অপোজিট হবে। বিজারণের ক্ষেত্রে হবে আইদার হাইড্রোজেন যুক্ত হওয়া অথবা হতে পারে অক্সিজেন মুক্ত হওয়া অথবা হতে পারে ইলেকট্রন যুক্ত হওয়া। এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা ঘটনা ঘটে তখন তাকে আমরা বিজারণ বলে থাকি। জেনারেলি যে কোনো পদার্থের জারণ ধর্ম এবং বিজারণ ধর্ম তাদের পর্যায় এবং শ্রেণী বরাবর পরিবর্তিত হয়। জারণ ধর্ম পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এখন বলবো, আর বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। জারণ ধর্ম পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে বৃদ্ধি পায়, আর ওপর থেকে নিচে যদি আমরা শ্রেণী বরাবর আসি তাহলে হ্রাস পায়। ওপর থেকে নিচে শ্রেণী বরাবর আসলে হ্রাস পায়। তাহলে জারণ ধর্ম যে কোনো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং ওপর থেকে শ্রেণী বরাবর যদি নিচের দিকে আসা হয় তাহলে সেটা হ্রাস পাবে। তাহলে তীব্র জারক পদার্থ সবচেয়ে কী হবে, কার জারণ ধর্ম সবচেয়ে বেশি হবে মনে রাখতে হবে, তীব্র জারক পদার্থ। তাহলে এটা কোন দিকে থাকবে না পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বলেছি জারণ ধর্ম বৃদ্ধি পায়, তার মানে নিশ্চয়ই মৌলটা পর্যায় সারণীর ডান দিকে থাকবে এবং ডান দিকে ওপরের দিকে থাকবে। তাহলে তীব্র জারক পদার্থ হবে ফ্লোরিন। ফ্লোরিন যেটা পর্যায় সারণীর সবচেয়ে ডান দিকে আছে। সবচেয়ে ডান দিকে হিলিয়াম আছে, কিন্তু হিলিয়াম তীব্র জারক পদার্থ হবে না, কারণ যেহেতু এটা নোবেল গ্যাস হিলিয়াম হবে না, কারণ হিলিয়াম যেহেতু নোবেল গ্যাস সেই জন্য এটা তীব্র জারক পদার্থ হবে না। ফ্লোরিন ডান দিকে সবার উপরে থাকায় সেটা তীব্র জারক পদার্থ হবে। এবার বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখে নেব। বিজারণ ধর্ম এক্স্যাক্টলি অপোজিট হবে। পর্যায় বরাবর বাম থেকে ডানে হ্রাস পায়
এবং উপর থেকে নিচে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। তাহলে তীব্র বিজারক পদার্থ কে হবে না, যেই মৌলটা পর্যায় সারণীর একদম বাঁদিকে নিচে বর্তমান থাকবে সে তীব্র বিজারক পদার্থ হবে। তীব্র বিজারক পদার্থ হবে বাঁদিকে নিচে যে থাকে সিজিয়াম, বাঁদিকে নিচে ফ্রান্সিয়াম থাকে কিন্তু এটা ব্যতিক্রম হবে না, তীব্র বিজারক পদার্থ হবে সিজিয়াম। তাহলে এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারণ বিজারণের কয়েকটা আমরা বিক্রিয়া দেখলাম এবং সেই বিক্রিয়াতে কোন পদার্থ জারিত হচ্ছে, কোন পদার্থ বিজারিত হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখলাম জারণ ও বিজারণ সম্পর্কে আমাদের যে মনের মধ্যে ডাউটসগুলো ছিল সেগুলো ডেফিনেটলি তোমাদের আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবং এই ভিডিওর যে সম্পূর্ণ আমরা যে বোর্ড ওয়ার্কটা করলাম তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমি তার পিডিএফের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা ডাউনলোডও করে নিতে পারো। তোমাদের যদি এই ভিডিওটার পরেও জারণ বিজারণ সম্পর্কে কোনো রকম মনের মধ্যে কোনো প্রশ্ন আসে বা জারণ বিজারণ সম্পর্কে যদি যা ডাউটস মনের মধ্যে আসবে কখনোই সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর সঠিক সময়ে ঠিক দেব। সবাই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো। আবার দেখা হবে।